সো হ্যালো এভরিওয়ান, বাংলার উত্থান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। যারা যারা একেবারে শুরু থেকে শুরু করছো, যারা যারা চাইছো যে আমি একেবারে শুরু থেকে শুরু করি, দ্বিতীয়ত যারা যারা মডারেট লেভেলে আছো, এখনো অ্যাডভান্স লেভেলে পৌঁছাতে পারোনি, আবার তৃতীয়ত যারা যারা দেখো অনেকদিন ধরে স্টাডি করছো কিন্তু তোমাদের বেসটা কিছুতে স্ট্রং হচ্ছে না, তাদের জন্য আজকের ক্লাসটা। একেবারে শুরু থেকে আমি শুরু করছি বাস্তব সংখ্যা তত্ত্ব বা রিয়েল নাম্বার সিস্টেম। দেখবে প্রত্যেকটা পয়েন্ট তোমাদের বুঝিয়ে বুঝিয়ে বলবো, তোমরা প্রত্যেকটা পয়েন্ট দেখবে বুঝতে পারলে অঙ্কগুলো তোমাদের কাছে একদম ইজি হয়ে যাবে। চলো আমরা আজকের ক্লাসটা শুরু করি। দেখো, বাস্তব সংখ্যা যদি আমরা বলি যে বাস্তব সংখ্যা কি, বাস্তব সংখ্যা যদি থাকে তাহলে অবাস্তব সংখ্যাও থাকবে। বাস্তব সংখ্যাকে ইংরেজিতে বলা হচ্ছে রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যাকে ইংরেজিতে বলা হচ্ছে রিয়েল নাম্বার, ঠিক আছে। এখন যদি আমরা দেখি যে বাস্তব সংখ্যা, তো বাস্তব সংখ্যাকে দুটো ভাগে ভাগ করা যায়। বাস্তব সংখ্যার মধ্যে দুটো ভাগ আছে, একটা হচ্ছে আমরা বলি মূলদ সংখ্যা, আরেকটা হচ্ছে অমূলদ সংখ্যা। তো দেখো, এই যে মূলদ সংখ্যা, এর ইংলিশ টার্ম হচ্ছে রেশিওনাল নাম্বার, এবং অমূলদ সংখ্যার ইংলিশ টার্ম হচ্ছে ইররেশিওনাল নাম্বার। ঠিক আছে, তাহলে আমরা কি পাচ্ছি যে বাস্তব সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা মিলে হচ্ছে বাস্তব সংখ্যা, ঠিক আছে। এবার মূলদ সংখ্যা কি, অমূলদ সংখ্যা কি, এগুলো আমরা এক এক করে বুঝবো। কিন্তু এগুলো বোঝার আগে আমাদের আরো কিছু জিনিস জানতে হবে। যেমন ধরো, সবার আগে আমরা শিখবো স্বাভাবিক সংখ্যা কাদেরকে বলে। স্বাভাবিক সংখ্যা, যেটাকে আমরা ন্যাচারাল নাম্বার বলে থাকি। স্বাভাবিক সংখ্যাকে ইংলিশে বলা হচ্ছে ন্যাচারাল নাম্বার, ঠিক আছে। এবার দেখো, স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার কোনগুলোকে আমরা বলবো। স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4, এরকম করে 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 ধরো 100 বা 1000, 1001, 1002, মোট কথা 1 থেকে শুরু হবে, একের পরে 2, 3, 4, 5 করে করে তুমি যত দূর পর্যন্ত গুনতে পারবে, মানে অগুন্তি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, দ্বিতীয়ত আমরা শিখব অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা, যাকে আমরা বলি হোল নাম্বার। অখণ্ড সংখ্যা আমরা কাদেরকে বলবো? অখণ্ড সংখ্যা হচ্ছে 0, 1, 2, 3, 4 চলতে থাকবে। অর্থাৎ কি, 0 থেকে 1, 2, 3, 4 এরকম করে যত খুশি যেতে পারি। বলতে গেলে স্বাভাবিক সংখ্যা থেকে অখণ্ড সংখ্যা একটা শুধুমাত্র ডিজিট বেশি, সেটা হচ্ছে 0। দেখো, স্বাভাবিক সংখ্যার মধ্যে 0 নেই, কিন্তু অখণ্ড সংখ্যা 0 এবং তার সাথে স্বাভাবিক সংখ্যা পুরোটাই আমরা বলতে পারি। এটা হচ্ছে অখণ্ড সংখ্যা। তৃতীয়ত আমরা শিখব পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যাকে ইংলিশে বলা হয় ইন্টিজার। এবার দেখো, পূর্ণ সংখ্যা কোনগুলো। পূর্ণ সংখ্যা মানে হচ্ছে এই যে আমরা অখণ্ড সংখ্যাগুলো শিখলাম, যে 0, 1, 2, 3, 4, এগুলো সবগুলোই কিন্তু পূর্ণ সংখ্যা। তার সাথে সাথে যদি আমরা বলি -1, -2, ধরো -150, -500, এরকম করে করে মাইনাস সংখ্যা হতে পারে, প্লাস সংখ্যা হতে পারে, অথবা শূন্য হতে পারে, এগুলো প্রত্যেকটাই কিন্তু পূর্ণ সংখ্যা। অর্থাৎ এগুলো ভগ্নাংশ নয়, যে 2 এর 3, 3 এর 4 এরকম হবে না কিন্তু, ঠিক আছে, এরকম সংখ্যা হবে না। তাহলে পূর্ণ সংখ্যা মানে হচ্ছে গোটা সংখ্যা, 1, 2, 3, 4, 0, -1, -2, এগুলো সবগুলো কিন্তু পূর্ণ সংখ্যার মধ্যে পড়ছে। এবার পূর্ণ সংখ্যার মধ্যে আবার ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে। ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে কি?
যেটাকে আমরা বলছি পজিটিভ ইন্টিজার। ঠিক আছে, ধনাত্মক সংখ্যা মানে হচ্ছে পজিটিভ ইন্টিজার। ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, আর ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে হচ্ছে পজিটিভ ইন্টিজার। তাহলে পজিটিভ কোনগুলো এর মধ্যে? 1, 2, 3, 4 এরকম করে করে চলতে থাকবে। তাহলে পজিটিভ যেগুলো রয়েছে 1, 2, 3, 4 করে করে, সেগুলো হচ্ছে পজিটিভ ইন্টিজার বা ধনাত্মক পূর্ণ সংখ্যা। নেক্সট দেখো, আমরা যদি বলি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ঋণাত্মক পূর্ণ সংখ্যা এটার মানে কি? এর ইংলিশ টার্ম হচ্ছে নেগেটিভ ইন্টিজার। নেগেটিভ ইন্টিজার, ওকে। তো ঋণাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলো? ধরো -1, -2, -3 এরকম করে করে তুমি মাইনাসের দিকে যত খুশি যেতে পারো, এগুলো সবগুলো হবে ঋণাত্মক ইন্টিজার, মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। এবার দেখো এখানে যে শূন্যটা রয়েছে, শূন্যটা এখন পজিটিভ পূর্ণ সংখ্যা হবে নাকি নেগেটিভ ইন্টিজার হবে? অর্থাৎ ধনাত্মক পূর্ণ সংখ্যা না ঋণাত্মক পূর্ণ সংখ্যা? শূন্য কিন্তু না ধনাত্মক হবে না ঋণাত্মক হবে, এটা এমনি পূর্ণ সংখ্যা, কিন্তু এটাকে আমরা ধনাত্মক বা ঋণাত্মক বলতে পারবো না। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি কি শিখলাম? স্বাভাবিক সংখ্যা কোনগুলো 1, 2, 3, 4 চলতে থাকবে। অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার কোনগুলো? 0 থেকে শুরু হয়ে 1, 2, 3, 4 চলতে থাকবে। পূর্ণ সংখ্যা কোনগুলো? 0 হয়ে 1, 2, 3, 4 এটা তো চলবেই, তার সাথে -1, 2, 3, 4 যতগুলো গোটা গোটা সংখ্যা আছে, মাইনাস হোক প্লাস হোক সবগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। ধনাত্মক মানে হচ্ছে প্লাস মানগুলো, আর ঋণাত্মক পূর্ণ সংখ্যা মানে হচ্ছে যত মাইনাস মানগুলো আছে সেগুলো সব। ঠিক আছে, ঋণাত্মক পূর্ণ সংখ্যা। আচ্ছা, এবার দেখো, এবার আমরা চলে আসছি মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা আমরা কাকে বলবো? মূলদ সংখ্যা কোনগুলো? যাদেরকে p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে q নট ইকুয়ালস টু 0। যে সমস্ত সংখ্যাকে, কোনো একটা সংখ্যা সেটাকে যদি আমরা p/q আকারে প্রকাশ করতে পারি এবং q যদি না শূন্য হয়, মানে এই যে নিচেরটা সেটা যদি শূন্য না হয়, তাহলেই আমরা বলবো সেটা মূলদ সংখ্যা। মূলদ সংখ্যার উদাহরণ কি হতে পারে? মূলদ সংখ্যাকে ইংলিশে আমরা বললাম রেশিওনাল নাম্বার। এর উদাহরণ যদি বলি, ধরো আমরা 1, 2, 3, 4 বলছিলাম, বা শূন্য হতে পারে, -1, -2, -100 সব হবে। আবার ভগ্নাংশ, ধরো 2 এর 3, 5 এর 7, বা মাইনাস দিয়ে ভগ্নাংশ, ধরো -11/13, -7/20। তাহলে এই যে সংখ্যাগুলো আমরা লিখলাম, এগুলো প্রত্যেকটা হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে একটা জিনিস দেখো, এখানে যে আমরা স্বাভাবিক সংখ্যা বলছি, এই স্বাভাবিক সংখ্যা সবগুলোই অ্যাকচুয়াল মূলদ সংখ্যার মধ্যেই পড়ছে। আবার অখণ্ড সংখ্যা যতগুলো আছে সেগুলো মূলদ সংখ্যা, আবার পূর্ণ সংখ্যা যতগুলো আছে সেগুলো মূলদ সংখ্যা। ধনাত্মক ঋণাত্মক সবই কিন্তু এখানে পূর্ণ সংখ্যা হয়ে যাচ্ছে, মূলদ সংখ্যা হয়ে যাচ্ছে, তাই তো? এবং তার সাথে মূলদ সংখ্যা মানে হচ্ছে যত ভগ্নাংশ আছে সেগুলো মূলদ সংখ্যা। এখন আমরা সংজ্ঞায় বলেছি কি, যে এগুলো p/q আকারে প্রকাশ করা হয়, তাই তো? যে মূলদ সংখ্যা মানে সেটা হচ্ছে p/q আকারে প্রকাশ করা যায়। আমরা যদি বলি এখানে ধরো 3 কে আমরা কেন বলছি যে মূলদ সংখ্যা? দেখো 3 কে আমরা 3/1 লিখতে পারি কি? অবশ্যই লিখতে পারি। তাহলে এটা হচ্ছে p, এটা হচ্ছে q। তাহলে p/q আকারে প্রকাশ করা কি যাচ্ছে? অবশ্যই যাচ্ছে, তাই না? তাহলে যাচ্ছে যেহেতু, তাহলে এটা একটা মূলদ সংখ্যা। আমি যদি বলি -100, আমি -100/1 লিখলাম, তাহলে p/q আকারে প্রকাশ করা গেল। 2 এর 3, 2/3 p/q, -11/13, তাহলে p/q আকারে সবগুলো প্রকাশ করা যাচ্ছে। এবার দেখো শূন্য, শূন্যকে আমরা কেন মূলদ সংখ্যা বলছি? আচ্ছা, 0/ যদি আমি 5 লিখি, লিখতে পারি কি? 0/5 মানে কিন্তু শূন্যই হয়। ঠিক আছে, তুমি যদি 5 দিয়ে শূন্যকে ভাগ করো, যে 5 এ শূন্য কি হয়? শূন্য হয়। তার মানে উপরে যদি শূন্য থাকে তাহলে তার ভ্যালু কিন্তু শূন্য হয়। উপরে যদি শূন্য থাকে, কোনো সংখ্যার উপরে যদি শূন্য থাকে, সেটার ভ্যালু কত হয়ে যায়? শূন্য হয়ে যায়। এবার তাহলে শূন্য একটা মূলদ সংখ্যা হয়ে যাচ্ছে। কিন্তু আমি যদি এটা বলি যে ধরো 5/, আমি শূন্য লিখছি, এটা কি মূলদ সংখ্যা? এটা কিন্তু মূলদ সংখ্যা নয়। কারণ কি? নিচে আমাদের কখনো শূন্য হতে পারে না, q নট ইকুয়ালস টু 0, অর্থাৎ নিচের যেটা রয়েছে সেটা কখনো শূন্য হতে পারে না। কেন হতে পারে না সেটা একটু দেখে নিই। শূন্য দিয়ে যদি আমরা 5 কে ভাগ করি, 0 একে 0,
5 0 দুগুণে 0, ধরো 5 0 0 বা 7 0 0, তুমি এখানে যে কোনো মান বসাবে না কেন, এই বারবার এরকম রিপিট হতেই থাকবে। অর্থাৎ তুমি যে মানটা পাবে এটা কোনো বাস্তব আমরা মান পাবো না, তাই না? আমরা যদি এখানে 1 বসাই তাহলে 0 আসছে, আবার এখানে যদি 2 বসাই তাও 0, এখানে 3 বসালে 3 এ 0 আবার 0। তাহলে আমরা কি বাস্তব মান পাবো এটার দ্বারা? কোনো বাস্তব মান এখানে পাবো না আমরা। তার জন্য এই কিউ নট ইকুয়ালস টু 0 হয়, ঠিক আছে? কিউ নট ইকুয়ালস টু 0 হয়। তাহলে তোমাদের আমি বলেছিলাম যে আমাদের বাস্তব সংখ্যা মানে হচ্ছে মূলদ আর অমূলদ সংখ্যা নিয়ে। তো মূলদ সংখ্যা কোনগুলো সেগুলো আমরা জেনে গেলাম যে মূলদ সংখ্যা কি কি রয়েছে। এবার আমরা শিখব অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা দেখো, অমূলদ সংখ্যা কাদেরকে বলবো আমরা অমূলদ সংখ্যা? যাদেরকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, যেখানে কিউ নট ইকুয়ালস টু 0 আর প্রকাশ করা যায় না, ঠিক আছে? তাহলে পি বাই কিউ আকারে যদি প্রকাশ করা যায় তাহলে হবে সেটা মূলদ সংখ্যা, কিন্তু পি বাই কিউ আকারে যদি প্রকাশ না করা যায় তাহলে সেটা হবে অমূলদ সংখ্যা। কিন্তু এখানেও কন্ডিশন কিন্তু কিউ নট ইকুয়ালস টু 0, অর্থাৎ কিউর মান কখনো শূন্য হবে না। অমূলদ হতে পারে কিন্তু কিউর মান কিন্তু শূন্য হবে না, তাই না? কারণ আমরা দেখেছি কিউর মান যদি শূন্য হয়ে যায় বাই চান্স, তাহলে সেটা বাস্তব সংখ্যার মধ্যেই তো পড়ছে না, আর আমরা পড়ছি কি বাস্তব সংখ্যা। আর বাস্তব সংখ্যা মানেই হচ্ছে মূলদ এবং অমূলদ দুটোই, ঠিক আছে? দুটো মিলিয়েই বাস্তব সংখ্যা। এবার দেখো অমূলদ সংখ্যা যদি আমরা এক্সাম্পল বলি কি কি নিতে পারি। অমূলদ সংখ্যার এক্সাম্পল হচ্ছে ধরো √2, √3, √5, √11, √7, অর্থাৎ তুমি রুট দিয়ে যতগুলো মৌলিক সংখ্যা আছে সেগুলো রুট যদি করো বা এই টাইপের যদি আমরা মান বসাই, বা √10ও কিন্তু আমাদের অমূলদ সংখ্যার মধ্যেই আসবে, ঠিক আছে? কিন্তু √9 যদি বলি তাহলে তো 3 3 9 হয়ে যাচ্ছে, এটা কিন্তু হবে না, এটা আবার মূলদ সংখ্যার মধ্যে চলে যাচ্ছে। ওকে, এটা মূলদ সংখ্যার মধ্যে চলে যাচ্ছে। এগুলো সবগুলো অমূলদ সংখ্যা। আরো আমাদের একটু ক্লিয়ার হতে হবে ব্যাপারটা নিয়ে যে অমূলদ সংখ্যার ব্যাপারটা কি। দেখো কোনো একটা সংখ্যা যদি আমি এরকম লিখি, ধরো 0.23232323 এরকম করে যদি জিনিসটা চলতে থাকে, আমরা শিখেছিলাম যে এটাকে এইভাবে প্রকাশ করা যায়, 0.23-র মাথায় পৌনঃপুনিক, বা এইভাবে লিখতে পারি আমরা এইভাবে, তাই তো? তাহলে 2 আর 3-এর মাথায় যে পৌনঃপুনিক আমরা দিলাম, এটার মানে হচ্ছে 2 আর 3 পরপর কি হবে, রিপিট হতে থাকবে, ঠিক আছে? পরপর রিপিট হতে থাকবে। তাহলে আবার এটাকে যদি আমরা ভাঙাই তাহলে কি হবে, উপরে হবে 23 আর নিচে হবে দুটোর মাথায় পৌনঃপুনিক যেহেতু আছে এখানে নিচে আসবে 2 9। তাহলে তোমরা বলো যে এই যে সংখ্যাটা আমরা পেলাম এটা মানে এটা আর এটা মানে হচ্ছে এটা, তাহলে এটা কি মূলদ সংখ্যা নাকি অমূলদ সংখ্যা? কি হবে, এখানে পি বাই কিউ আকারে যেহেতু প্রকাশ করা গেছে তার মানে এটা হচ্ছে মূলদ সংখ্যা, তাই না? এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে মূলদ সংখ্যা। ওকে, তাহলে এরকম সংখ্যা হলেও অর্থাৎ পৌনঃপুনিক দিয়ে যদি সংখ্যা থাকে সেটাও কিন্তু মূলদ সংখ্যার মধ্যেই পড়বে। এবার তাহলে অমূলদ সংখ্যা কোনগুলো? ধরো আমি এই সংখ্যাটাকে এইভাবে লিখছি, দেখো ধরো 0.231 2311 23111 231111 এরকম করে যদি চলতে থাকে, দেখো এটা কি রিপিট হচ্ছে? 231 আবার একটা 1 বেশি হয়ে গেল, আবার 231 আবার দুটো 1 বেশি হয়ে গেল, 231 আবার তিনটে 1 বেশি হয়ে গেল, তাই না? তার মানে কি এটা কিন্তু মূলদ সংখ্যার মধ্যে পড়বে না, এটা কিন্তু মূলদ সংখ্যার মধ্যে পড়বে না, এটা একটা অমূলদ সংখ্যা। কারণ এখানে দেখো রিপিটও হচ্ছে না, পরপর যে রিপিট হবে না, সংখ্যাটা এমন ভাবে বর্ধিত হবে, ধরো এখানে একটা 1 দুটো 1 তিনটে 1 চারটে 1 এরকম করে বাড়তেই থাকবে, তাই না? তাহলে এই যে সংখ্যাটা এটাকে আমরা বলবো অমূলদ সংখ্যা, এটাকে আমরা কি বলবো, অমূলদ সংখ্যা বলবো, ঠিক আছে? এবার আমরা যদি আরো কিছু এক্সাম্পল দেখে নিই, ধরো পায়ের মান যদি আমরা বলি, পাই মানে কি, পায়ের মান হচ্ছে 22/7, তাই তো? পায়ের মান কত, 22/7। এখন পাইটা কি ধরনের সংখ্যা আর
সাতটা কি ধরনের সংখ্যা? দেখো 22/7 এটাকে যদি আমরা বলি এটা কি হবে, মূলদ না অমূলদ? পি বাই কিউ আকারে প্রকাশিত মানে হচ্ছে মূলদ, এটা মূলদ। কিন্তু যে পাই রয়েছে, মনে রাখবে পাইটা কিন্তু মূলদ সংখ্যা নয়, এটা হচ্ছে অমূলদ সংখ্যা। এরকম কেন হলো যে পায়ের মানই তো 22/7, তাহলে এটা মূলদ বলছে, আবার পাইটাকে অমূলদ কেন বলছে? এর কারণ হচ্ছে দেখো পায়ের কিন্তু এক্সাক্ট মান একেবারে এটা নয়, ঠিক আছে? পায়ের মান এক্সাক্ট এটা নয়, পায়ের যদি প্রকৃত মানটা দেখি আমরা, ধরো এরকম এমন একটা সংখ্যা পাবো আমরা যেটা হচ্ছে একটা অমূলদ সংখ্যা, কিন্তু আমাদের হিসাবের সুবিধার্থে আমরা পায়ের মানটাকে 22/7 ধরি। এর জন্য যদি আমাদের পরীক্ষা আসে যে পাই কি ধরনের সংখ্যা, আমরা বলবো অমূলদ সংখ্যা। কিন্তু যদি বলে 22/7 সেটা কি ধরনের সংখ্যা, তাহলে বলবো মূলদ সংখ্যা। আশা করি তোমাদের মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যার যে কনসেপ্ট সেটা আমি বোঝাতে পারলাম। এবার আমরা কিছু প্রশ্নে চলে যাব, তাহলে এই ব্যাপারগুলো আমাদের আরো অনেকটাই ইজি হয়ে যাবে। দেখো প্রথম প্রশ্ন বলছে যে কোন সংখ্যাটি মূলদ সংখ্যা? এই যে চারটে অপশন আছে এর মধ্যে কোনটা মূলদ সংখ্যা যেটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়? √3 কি মূলদ? √7 আছে, 3/2 আছে, বুঝতেই পারছো 3/2 হবে মূলদ সংখ্যা, পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, তাই তো? আর পাই তোমাদের কি বললাম, এটা হচ্ছে অমূলদ সংখ্যা, বাকি সবগুলোই কিন্তু অম্লদ সংখ্যা। নেক্সট দেখো, এখানে একটা সংখ্যা দিয়েছে 32.32.362। এই যে সংখ্যাটা আছে এটা কি পূর্ণ সংখ্যা, মূলদ অমূলদ কোনোটি নয়? প্রথমত পূর্ণ সংখ্যার হওয়ার তো কোনো চান্সই নেই, কারণ দশমিক রয়েছে, তার মানে পূর্ণ সংখ্যা হবে না। দ্বিতীয়ত মূলদ আর অমূলদের মধ্যে আমাদের কি হবে? দেখো এটাকে যদি আমরা ভাঙি, আমি বলছি এটাকে যদি ভাঙি তাহলে 32 পূর্ণ কি হবে, 32 পূর্ণ, এখানে দেখো 362 লিখতে হয়, মাইনাস যেটার মাথায় পৌনপুনিক নেই সেটা বিয়োগ হয়ে গেল, বাই কি হবে, দুটোর মাথায় পৌনপুনিক মানে দুটো নয়, আর এটা কিছু নেই মানে এটা হচ্ছে শূন্য, ঠিক আছে? এটা শূন্য হয়ে গেল, তার মানে 32 পূর্ণ 990 নিচে, আর উপরে হয়ে যাবে 359, 359/990। এবার দেখো এই সংখ্যাটাকে যদি আমরা ভাঙি তাহলে জিনিসটা কিরকম আসবে? আমি যদি বলি 2 পূর্ণ 7/9, এটাকে যদি আমরা ভাঙি কি হবে, নিচে 9, 9 দুগুণে 18, 18 আর 7 25, তাহলে 25/9 চলে আসলো। তাহলে এটাকে ভাঙলেও আমাদের উপরে একটা সংখ্যা আসবে এবং নিচে একটা সংখ্যা আসবে, তার মানে এটাকে কি পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে। যদি পৌনপুনিক থাকে তাহলে সেটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, তার মানে সেটা একটা মূলদ সংখ্যা। তাহলে অ্যান্সার কি হবে, এটা মূলদ সংখ্যা হয়ে যাবে। নেক্সট দেখো, বলছে যে এই যে সংখ্যাটা দেওয়া আছে এটা কি ধরনের সংখ্যা? তো সংখ্যাটার স্ট্রাকচারটা আমরা ভালো করে দেখে নিই। 3.232333 2333 23333, 3 কি হচ্ছে 1 2 3 4 এরকম করে করে রিদমিক ভাবে বাড়তে থাকছে, তাই না? যদি এরকম বাড়তে থাকে তাহলে সেটা কি হবে, অবশ্যই অমূলদ সংখ্যা। তোমাদের আমি বুঝিয়ে দিয়েছি এটা অবশ্যই অমূলদ সংখ্যা হয়ে যাবে। নেক্সট দেখো, এখানে বলছে কোনটি অমূলদ সংখ্যা, চারটের মধ্যে কোনটা অমূলদ সংখ্যা? প্রথমে -3, এটা তো মূলদ সংখ্যা, এটা হবে না। 7/3 এটাও মূলদ সংখ্যা, 7/3 কি হবে, মূলদ সংখ্যা। আচ্ছা এটা কি লেখা আছে, এটা লেখা আছে অ্যাকচুয়াল 3.732 এর মাথায় পৌনপুনিক, ঠিক আছে? 3.7 আর 32 এর মাথায় পৌনপুনিক, তাহলে তোমরা বুঝতেই পারছো এটা কি হবে, এটা অবশ্যই মূলদ সংখ্যা হবে। আমরা কি বললাম যে পৌনপুনিক থাকলে সেটা একটা কি হবে, ধরো ভগ্নাংশ হয়ে যাবে, এত বাই এত চলে আসবে, মূলদ সংখ্যা। এটা দেখো 7.353131, আচ্ছা 35 আছে 1 1, আচ্ছা দেখো 353 পরে 1 আছে, তারপরে 311, 311 11 11, 301 4টে, আবার 3 3 পরে 1 5টা, এরকম করে করে হতে থাকবে, তাহলে এটা হবে অমূলদ সংখ্যা। নেক্সট দেখো, কোয়েশ্চেন নাম্বার 5 দেখে নিই আমরা। 3.2651 651, তাই তো 651 651 651 651, দেখো ভালো করে আমরা এটাকে কি লিখতে পারি যে 3.2651 এর মাথায় পৌনপুনিক বলতে পারি। কারণ কি,
দেখো 651 651 651 651 কন্টিনিউয়াস কিন্তু 651 রিপিট হচ্ছে, তার মানে এটা কিন্তু রিপিট হতেই থাকবে। ঠিক আছে, এটা কিন্তু রিপিট হতেই থাকবে, ডট ডট দেওয়া আছে। তাহলে এটা কি হয়ে যাবে? এটা অবশ্যই কিন্তু মূলদ সংখ্যা হয়ে যাবে। এটা কিন্তু অমূলদ হবে না, তোমরা অনেকেই ভুল করে এটা বসিয়ে দেবে যে অমূলদ সংখ্যা। এটা কিন্তু মূলদ সংখ্যা। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, √17। √17 এটা কি ধরনের সংখ্যা? মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা, না পূর্ণ সংখ্যা না অখণ্ড সংখ্যা? সময় নেব না, এটা হচ্ছে অমূলদ সংখ্যা, তাই না? রুট ওভার অফ যদি আমাদের কোনো এমন সংখ্যা থাকে যেটা মৌলিক সংখ্যা, তাহলে সেটা অবশ্যই অমূলদ সংখ্যা হয়ে যাবে। নেক্সট দেখো, 5 প্লাস √7 এটা কি ধরনের সংখ্যা হবে? 5 প্লাস √7, এখন তোমরা বলবে যে 5 এটা তো মূলদ সংখ্যা, 5 হচ্ছে মূলদ সংখ্যা এবং √7টা একটা অমূলদ সংখ্যা, তাই না? অমূলদ সংখ্যা। আচ্ছা, আমি যদি বলি ধরো 5 প্লাস √7 এর আমি একটা ভ্যালু ধরে নিচ্ছি, ঠিক আছে, আন্দাজে একটা ভ্যালু ধরে নিচ্ছি। ধরো আমি বলছি যে 2.7311 7311 73111 এরকম করে করে চলতে থাকবে, অমূলদ যেহেতু। এবার আমরা যদি এই দুটোকে যোগ করি তাহলে কত হবে? পূর্ণ সংখ্যাগুলো আলাদা করে যোগ হবে, 5 এ 2 এ 7, তার মানে 7 পয়েন্ট, আর এটা তো বসেই যাবে 731 7311 73111 এরকম করে চলতেই থাকবে। তার মানে আমরা একটা জিনিস বুঝতে পারছি, এটা কি অমূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যার সমষ্টি যোগফল সবসময় কি হবে? অমূলদ সংখ্যা হয়ে যাবে, যোগফল হয়ে যাবে তাদের অমূলদ সংখ্যা। নেক্সট দেখো, কোয়েশ্চেন নাম্বার 8 বলছে যে 3/7 3/7 এবং 1/11, 3/7 এবং 1/11 মধ্যে একটি অমূলদ সংখ্যা হলো। 3 এর 7 আর 1 এর 11 মধ্যে একটা অমূলদ সংখ্যা, সেটা বের করতে বলছে। আচ্ছা, এর মধ্যে অমূলদ সংখ্যা কি হবে বলো? এই যে 4টে অপশন আছে, কোনটা অ্যান্সার হবে? প্রথমে এই ধরনের অঙ্ক করতে গেলে আমাদের এই যে 3/7 আছে, এটাকে আমাকে আগে ভাগ করে নিতে হবে। 7 দিয়ে 3কে যদি আমরা ভাগ করি যাবে না, দশমিক দিয়ে দিলাম, 0 4 7 28, 20 7 2 14, 6 60, 7 8 56, 40 5 7 35, 50 7 7 49, আবার 10 7 1 7, 30 4 7 28। তো দেখো এখানে এই যে আমাদের 4 ছিল, আবার 4 কিন্তু চলে আসলো, 4 এখানে ছিল, তাহলে 4 বাদ গেছে, মানে এরপরে আবার কত যাবে? 2 যাবে। আবার দেখো এখানে 8 আছে, মানে 8 বাদ যাবে, তারপরে আবার 5 আছে, 5 বাদ যাবে। ঠিক আছে, এভাবে করে চলতে থাকবে। তার মানে আমরা এই যে 4 এর মাথায় আর হচ্ছে লাস্ট হচ্ছে 1 এর মাথায় এখানে আমরা আবৃত দশমিক সংখ্যা দিয়ে দিতে পারি। ঠিক আছে, এটা রিপিট হচ্ছে বারবার করে গেল এটা। এবার হচ্ছে 1/11, 1 কত আছে? 11 আছে। তো 11 দিয়ে আমরা যদি 1কে ভাগ করি, দশমিক দিয়ে আমরা 0 নিলাম, কিন্তু তাও 11 দিয়ে 10কে ভাগ যায় না। তাহলে আমরা আরেকটা 0 নিয়ে এখানে 0 নিয়ে নিলাম, 9 11 99। ঠিক আছে, এবার দেখো বিয়োগ করলে হচ্ছে 1, তারপরে আমরা একটা 0 বসালাম, 0 বসালাম, দশমিকের জন্য একটা 0, আরেকটা 0 বসাতে গেলে এখানে একটা 0 বসাতে হবে, আবার 9 11 99। তো এখানে কি হচ্ছে? এই যে 0909 এটা রিপিট হতে থাকছে, তাই তো? তার মানে 09 এর মাথায় আমরা পৌনঃপুনিক দিতে পারি। অ্যাকচুয়ালি এভাবে তো লেখা হয় না, ধরো এটাকে এভাবে লেখা যায় যে 0.09 এরকম লেখা যায়। ঠিক আছে, আমরা কি করলাম? দুটোকেই ভাগ করে নিলাম। ঠিক আছে, তোমাদের বোঝানোর জন্য আমি এতটা টাইম নিচ্ছি। ঠিক আছে, যদি না হলে আরো শর্টকাট আমরা করতে পারতাম। এবার যে অপশনগুলো আছে সেগুলো আমাদেরকে ভালো করে দেখতে হবে। আর এখানে কি আছে দেখো, এই যে 1/11 মানে 0.090909, তাহলে মোটামুটি 0.09 থেকে শুরু হচ্ছে। আর এখানে দেখো এটা হচ্ছে 0.4242 আসছে, তাই তো? 4285 এরকম আছে। এই দুটো সংখ্যার মাঝের কোন সংখ্যাটা আমাদের হতে পারে অমূলদ সংখ্যা? 43 দেখো, 43 কি হচ্ছে? 42 থেকে তো বেশি হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এটা হবে না। 1.13 বলছে, 1.13 আমাদের তো এখানে 1 পৌঁছায়নি, একটা হচ্ছে 09 আর একটা 42, এই রেঞ্জের মধ্যে
1 তো আসবেই না, এটা বেশি চলে আসবে। এটা কি দিচ্ছে, এটা বলছে যে 0.41 আর হচ্ছে 1 এর মাথায় পৌনপুনিক, ঠিক আছে। 0.41 1 এর মাথায় পৌনপুনিক দেওয়া আছে। আচ্ছা, যদি কোনো সংখ্যার মাথায় যদি পৌনপুনিক দেওয়া থাকে, তাহলে সেটা কি হয়? সেটা তো মূলদ সংখ্যা, সেটা কি অমূলদ সংখ্যা হবে? অনেকেই হয়তো ব্যাস ভাবছো এটাই হয়ে যাবে, কারণ এটা দেখো 42 থেকে কম আছে, আবার এটার থেকে বড় আছে, তাই না? মানে এই দুটোর মিডিলেই এটা কিন্তু অবস্থান করছে। কিন্তু এটা কি মূলদ সংখ্যা? না। মানে এটা কি অমূলদ সংখ্যা? আমাদের বলেছে অমূলদ সংখ্যা, এটা তো হয়ে যাচ্ছে মূলদ সংখ্যা, তাই না? তার মানে এটা কিন্তু হবে না, এটা হবে না। যদি এরকম না দিয়ে যদি জিনিসটা এরকম থাকতো যে 411 4111 এরকম যদি বাড়তে থাকতো একগুলো, তাহলে আমরা বলতে পারতাম যে এটা অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সার কিন্তু এখানে কোনোটিই নয়, ঠিক আছে, কোনোটিই নয়। নেক্সট দেখো, কোয়েশ্চেন নাম্বার 9 বলছে যে 0.23 233 2333 এরকম একটা সংখ্যা আছে, আরেকটা 21 211 2111 এরকম একটা সংখ্যা আছে। এদের মধ্যে একটা মূলদ সংখ্যা বের করতে বলছে। কোনটা এর মধ্যবর্তী একটা মূলদ সংখ্যা? প্রথমত 21 আছে আর হচ্ছে 23, তাই তো, মোটামুটি 21 আর 23। এবার এই সংখ্যাটা কি আছে? 0.23 আর 1 এর মাথায় আছে পৌনপুনিক। এই ওভার লাইন মানে হচ্ছে 1 এর মাথায় পৌনপুনিক আছে। তার মানে কি, এটা হচ্ছে 0.2311 গুলো বারবার করে রিপিট হতে থাকবে, ঠিক আছে। তাহলে দেখো 23-এর পরে 1 আছে, আর এখানে কি আছে, 23-এর পরে 2 আছে, তাই না? তার মানে এটা বড় সংখ্যা, এটা ছোট সংখ্যা। আবার 21 থেকে তো এটা বড়, তার মানে এই দুটোর মধ্যবর্তী এটা, এটা কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে। আর যদি দেখি 25 তো ধরো 23 থেকে বেশি হয়ে যাচ্ছে, বাদ। এটা কি হচ্ছে 0.24 এর মাথায় পৌনপুনিক, তার মানে হচ্ছে 0.2444 এরকম করে রিপিট হতে থাকবে। এবার রিপিট হলে 24 মানে কি 23 থেকে বেশি, তার মানে এটা হবে না মধ্যবর্তী, অ্যান্সার হবে অপশন এ, ঠিক আছে, অপশন এ হবে সঠিক অ্যান্সার। আচ্ছা, নেক্সট দেখো, আমরা এখানে মোটামুটি মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, বাস্তব সংখ্যা এগুলো সম্পর্কে জানলাম, এবং সেখান থেকে আমরা কিছু অঙ্ক জানলাম। আর একটা ছোট্ট জিনিস জেনে নিই আমরা, একটা হচ্ছে স্থানীয় মান। স্থানীয় মান যাকে আমরা বলি প্লেস ভ্যালু, প্লেস ভ্যালু। স্থানীয় মান বা প্লেস ভ্যালু মানে কি? ধরো আমি একটা সংখ্যা লিখছি যে 23579, তো যদি বলা হয় যে এখানে 5-এর স্থানীয় মান কত, 5-এর স্থানীয় মান কত হবে, বা 5-এর প্লেস ভ্যালু কত হবে, তাহলে আমরা কি লিখব? দেখো, এই যখন স্থানীয় মান বলবে তখন আমরা যদি এটাকে একক, দশক, শতক, হাজার এরকম যদি আমরা করি, ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এই যে 5 আমরা লিখলাম, 5 প্রথমে লিখে দেব, তারপরে যতগুলো ঘর আছে ততগুলো শূন্য বসিয়ে দেবো, তাহলে 5-এর স্থানীয় মান হয়ে গেল কত, 500। ধরো আমি বলছি 7-এর স্থানীয় মান কত হবে, তাহলে 7-এর স্থানীয় মান কি হবে, 7 বসিয়ে দেবো, তারপরে কত ঘর আছে, 1 ঘর আছে, মানে একটা শূন্য, 70। 9-এর স্থানীয় মান কত হবে, 9ই হবে, কারণ 9 তো একাই আছে, ডান দিকে আর কেউ নেই। যদি বলা হয় 2-এর স্থানীয় মান কত হবে, তাহলে কি হবে, 2-এর পরে 4টে ঘর আছে, মানে 4টে শূন্য। বোঝা গেল? এটা হচ্ছে স্থানীয় মান। এবার স্থানীয় মান থেকে কি ধরনের অঙ্ক থাকতে পারে, ধরো এটা একটা সংখ্যা আছে, এখানে বললো যে 5-এর যে দুটো স্থানীয় মান বের করা যাবে এখান থেকে, তাদের বিয়োগফল কত হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 5 দুটো আছে, তাহলে এই দুটো 5-এর স্থানীয় মানের বিয়োগফল বা পার্থক্য কত হবে, তাই তো। দেখো, প্রথমে যদি এই 5-এর স্থানীয় মান বলি, তাহলে কি হবে, 5-এর পরে 1 2 3 4 5টা শূন্য, 5টা শূন্য, ঠিক আছে। আর পরের যে 5টা আছে এর স্থানীয় মান কি হবে, 5-এর পরে দুটো শূন্য, তাহলে এদের বিয়োগফল কত হবে বের করে নেব আমরা, এটা অ্যান্সার হয়ে যাবে। ওকে, আশা করি বোঝাতে পারলাম এটা, যে স্থানীয় মান কি বা প্লেস ভ্যালু কি। আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে
সেটা হচ্ছে প্রকৃত মান। প্রকৃত মান যাকে আমরা বলি ফেস ভ্যালু। ফেস ভ্যালু প্রকৃত মানটা কি সেটা একটু আমরা দেখে নিই। ধরো আমি বলছি যে 2 3 5 7 8 এরকম একটা সংখ্যা আছে, তাহলে এখানে 3-এর প্রকৃত মান কত? 3-এর প্রকৃত মান কত যদি বলা হয়, আমাদের যদি বলতো যে 3-এর স্থানীয় মান কত, তাহলে আমরা কি করতাম, 3-এর পরে 1 2 3 মানে 3টে শূন্য দিয়ে দিতাম, অর্থাৎ 3000 হয়ে যেত, 3000। কিন্তু 3-এর যদি প্রকৃত মান বলে তাহলে কি হবে? 3ই হবে। কোনো সংখ্যার প্রকৃত মান মানে হচ্ছে সেই সংখ্যাটাই হবে। ধরো 5-এর প্রকৃত মান কি হবে? 5 হয়ে যাবে। 7-এর প্রকৃত মান কি হবে? 7। 8-এর প্রকৃত মান কি হবে? 8। 2-এর প্রকৃত মান কি হবে? 2। ঠিক আছে? তো তোমাদের তো আজকে মোটামুটি যেইটুকুনি শেখালাম তোমরা এইটুকুনি শিখে নিয়েছো আশা করি, এবং একটু ভালো করে ক্লাসগুলো করবে, তাহলে তোমাদের দেখবে বেসিকটা কিন্তু একদম অসাধারণ স্ট্রং হয়ে যাবে আশা করি। ঠিক আছে? আর বেসিক যদি স্ট্রং হয়ে যাও, একবার যদি বেসিকটাকে স্ট্রং করতে পারো, তাহলে দেখবে বাকিটা কিন্তু হয়ে যাবে আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে। চলো আজকের জন্য এখানেই, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।